অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া স্বাস্থ্য শিবির সেবাশ্রয় নিয়ে পরপর অভিযোগ। সেবাশ্রয়ের সঙ্গে একসময় যুক্ত থাকা চিকিৎসকের একাংশের চাঞ্চল্যকর অভিযোগ। গোটা বিষয় নিয়ে তদন্তের দাবি তুলেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। লিখিত অভিযোগ দায়ের হলে সরকার যা ব্যবস্থা নেওয়ার নেবে। সেবাশ্রয় নিয়ে অভিযোগের উত্তরে প্রতিক্রিয়া স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকারের। নিজের লোকসভা কেন্দ্রে সেবাশ্রয়কে মডেল হিসেবে তুলে ধরেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার ছাড়িয়ে শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামেও করেছেন সেবাশ্রয়ের ক্যাম্প। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চালু করা সেই সেবাশ্রয় নিয়ে এখন উঠছে নানা অভিযোগ। জুনিয়র ডাক্তাররা বা যারা ছাত্র হোমিওপ্যাথি বা অ্যালায়েড আয়ুর্বেদিক যারা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন তাদের নিয়ে যেত এবং মানুষকে ধোঁকা দেওয়া হতো যে এরা হচ্ছে বিখ্যাত চিকিৎসক। যে ওষুধগুলো থাকতো সেই ওষুধগুলো কিন্তু কোনো প্রথিতযশা কোম্পানির ওষুধ নয়। সেকেন্ড, থার্ড, ফোর্থ ইয়ারের স্টুডেন্ট তারা যাতে বাধ্য হতেন এক প্রকার, কারণ এই থ্রেড কালচারের পরিণতি হিসেবে তাদের যদি না যান তাদের ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে। ভয় ছিল দূরে ট্রান্সফার না করা, আশা ছিল কাছে যদি ট্রান্সফার হতে পারি। তো এই একটা জায়গায় হয়তো আমরা যেতে বাধ্য হতাম, কিন্তু দেখা গেল যে পরিণতিতে আমাদের আখেরে ক্ষতি হয়। এই সেবাশ্রয় নিয়ে একের পর এক অভিযোগ সামনে আসছে, আর অন্য কেউ নয়, সেবাশ্রয় নিয়ে অভিযোগ করছেন যারা একসময় এখানে যুক্ত ছিলেন সেই সমস্ত চিকিৎসকরাই। যে রিপোর্টগুলো হয়েছে সেইগুলো মনে হয় কোনো ফিজিক্যাল রিপোর্ট নয়, সেইগুলো মনে হয় এআই দিয়ে করা হয়েছে। 100%। এখন শোনা যাচ্ছে অনেক ওষুধ বেঁচে গিয়েছিল, সেই ওষুধ কোথা থেকে এলো সেটাও জানা দরকার। সেই ওষুধের কোয়ালিটি কী ছিল সেটাও জানা দরকার। খরচ তো হয়েছে, খরচটা মানুষের কাজে লেগেছে কিনা সেটাও তো জানা দরকার। মডার্ন মেডিকেলের ডাক্তারদের ইম্পর্টেন্সটা ওখানে কিন্তু ওই ইনফ্যাক্ট আমাদেরও বোধহয় দেওয়ার সবাই সেইভাবে রাজিও হয়নি। আয়ুষ ডাক্তাররা ওখানে মেনলি ওখানে ব্যাপারটাকে অর্গানাইজ করেছে। এটা সোনোগ্রাফি কী করা হয়েছে, কারা করেছে, এগুলো আমরা কোনো খবর রাখি না বা আমরা সেইভাবে দেখার সুযোগও পাইনি। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের মান্না পরিবার, তাদের 3 বছরের মেয়ে কৃতি মান্না। কৃতি আর্টেরিওভেনাস ম্যালফরমেশন এভিএম এ আক্রান্ত। গত বছর 24শে জানুয়ারি বিষ্ণুপুরের সেবাশ্রয় ক্যাম্পে মেয়েকে নিয়ে যান কৃতির মা বাবা, কিন্তু কোনো লাভ হয়নি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও চলে গিয়েছিলেন, কিন্তু পরিবারের অভিযোগ সেখান থেকেও তাদের খালি হাতে ফিরতে হয়েছে। পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও তা পালন করা হয়। আমাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছিল। উনি আশ্বাস দিলেন যে আপনি একদম চিন্তা করবেন না, আপনার বাচ্চার পুরোপুরি দায়িত্ব আমি নিচ্ছি। চিকিৎসা করানো হয়ে গেলেও ওর পড়াশোনার দায়িত্বও আমি নিচ্ছি। স্কুলে অভিষেক ব্যানার্জি আমাদের সঙ্গে কিন্তু আর যোগাযোগ করেন। মাটি চুড়ে আমফান, ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ, আর এবার সেবাশ্রয় নিয়ে ভুরি ভুরি অভিযোগ। এদিকে ডিজে মন্তব্য মামলা আরও চাপে পড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল বিকেল 4টের মধ্যে কণ্ঠস্বরে নমুনা দিতে নির্দেশ দিয়েছিল বিধাননগর আদালত, আর সেই নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট। এদিকে সেই ডেডলাইনও পার হয়ে গেল। ডিজে মন্তব্য মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অস্বস্তি আরও বাড়ল। বিধাননগর আদালতের নির্দেশের ওপর কোনো স্থগিতাদেশ দিল না কলকাতা হাইকোর্ট, কোনো রক্ষাকবচ দিলেন না বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কণ্ঠস্বরে নমুনা দিতে মঙ্গলবার বিধাননগর আদালতে বেঁধে দেওয়া ডেডলাইনও পার হয়ে গেল, কিন্তু হাজির হলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে যদি উনি নন কোঅপারেশন করেন এবং যদি আজকে উনি ওনার যে কণ্ঠস্বরের নমুনা না দেন, তাহলে কিন্তু যে ইনভেস্টিগেটিং এজেন্সি সে কিন্তু কোর্টের সামনে এসে বলতে পারে যে আমরা অসহযোগিতা পাচ্ছি, এবং এই অসহযোগিতার জন্য কি হতে পারে, ওনার যে রক্ষা কবচ সেটাকে উইথড্রলের জন্য কিন্তু কোর্টে আবেদন করতে পারেন। আর যদি সেই আবেদনটি করেন তাহলে ওনার যে অ্যারেস্ট হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক গুণ বেড়ে গেল। তাহলে এইটা মূল হচ্ছে যে উনি কিন্তু নন কোঅপারেশন ইনভেস্টিগেশন করছেন। এটা কিন্তু একটা বড় গ্রাউন্ড এই রক্ষা কবচ তুলে নেওয়ার জন্য হাইকোর্টের কাছে। ভোট প্রচারে বারবার ডিজে বাজানোর কথা বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে গ্রামে একটু করে ডিজেও বাজবে। এই প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ, হুমকি ও শান্তি বিঘ্নিত করার মতন অভিযোগে মামলা রুজু হয়। এফআইআর খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আবেদনের ভিত্তিতে 21শে মে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, একজন সর্বভারতীয় দলের সাধারণ সম্পাদক যদি এই ধরনের মন্তব্য করেন তাহলে চিন্তা করে দেখুন ভোটের ফল অন্যরকম হলে কি হতো। তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। একজন সাংসদ হয়ে কিভাবে তিনি এই ধরনের মন্তব্য করলেন
এরপরই কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আদালতের নির্দেশ ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 30শে জুলাই বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে রক্ষা কবচ। এর মধ্যেই মূল মামলায় বিধাননগর আদালত নির্দেশ দেয়, মঙ্গলবার বিকেল 4টের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তার গলার স্বরের নমুনা দিতে হবে। সেই নির্দেশও চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান তৃণমূল সাংসদ। মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের আদালতে সেই মামলার শুনানি ছিল। বিচারপতি প্রশ্ন করেন, তদন্তকারী সংস্থা কিভাবে তাদের তথ্য প্রমাণ সংগ্রহ করবে সেটা তাদের ব্যাপার, আদালত কেন হস্তক্ষেপ করবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়াল করেন, তার মক্কেল তো স্বীকার করেছেন যে কণ্ঠস্বর তার। বিচারপতি বলেন, কেউ যদি খুন করে থানায় গিয়ে স্বীকার করে তাহলে কি পুলিশ আইন মেনে তদন্ত করবে না? যদি কণ্ঠস্বর তারই হয় তাহলে পুলিশের কাছে গিয়ে আবার নমুনা দিতে অসুবিধে কোথায়? বিচারপতি আরও বলেন, এই মামলা ইতিমধ্যেই অন্য এজলাসে বিচারাধীন রয়েছে, সেখানে গিয়ে যা বলার বলুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সওয়ালে বলেন, আমার মক্কেলকে আদালত এই শর্তে রক্ষা কবচ দিয়েছিল যে তিনি তদন্তে সহযোগিতা করবেন। এখন কণ্ঠস্বর না দিলে তো পুলিশ অসহযোগিতার অভিযোগ করবে। যেহেতু এফআইআর খারিজের মামলা বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে বিচারাধীন রয়েছে, সেই কারণ দেখিয়ে এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলা থেকে সরে দাঁড়ান। আমাকে একটা সেন্ট্রাল এজেন্সি একবার আমায় ডেকে বলেছিল, আপনার একটা ভয়েস টেস্ট নেওয়া হবে, তার জন্য একটা কনসেন্ট চাই, দেবেন? হলো হ্যাঁ নিন, আমি দেখতে চাই ভয়েস টেস্ট জিনিসটা কীরকম। সে একটা রুদ্ধশ্বাস ব্যাপার, নানা রকম যন্ত্রপাতি, আওয়াজ পড়ানো, সে মারাত্মক ব্যাপার। তো আমার সেই কৌতূহল থেকে আমি গিয়ে নাচতে নাচতে দিয়ে এসেছিলাম। যদি তুমি নিজেই বলো এটা আমার কণ্ঠস্বর, তাহলে পরীক্ষা করাতে আপত্তি কোথায়? ডাল মে কালা হয়। সেই কারণে যে অপরাধ করেছে সেই অপরাধে আদালত হস্তক্ষেপ করল না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে নমুনা সংক্রান্ত মামলা ফেরত যাবে প্রধান বিচারপতির কাছে। কোন এজলাসে এই মামলা শোনা হবে তা ঠিক করবেন প্রধান বিচারপতি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ও আদালতে স্বস্তি পেলেন না। তার আগাম জামিনের মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। বিচারপতি শুভ্রা ঘোষ বলেন, রাজ্য সরকারকে মামলা সম্পর্কে অবগত করা হয়নি, তাই মামলা শুনতে পারবে না বিশেষ বেঞ্চ। রেগুলার বেঞ্চে এই মামলা হবে। রাজ্য সরকারের তরফে এদিন আদালতে বলা হয়, যদি কেউ অন্তর্বর্তী রক্ষা কবচ না পান তাহলে পুলিশের হাত বাঁধা থাকে না। সৌভিক মজুমদার, আশাবুল হোসেন, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর প্রায় 2 মাসের মাথায় হেল্পলাইন চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম রাখলেন এক ডাকে অভিষেক। বিজেপি সাংসদ রাহুল সিনহা বলছেন, বিদেশে পালাতে পারেনি, ভাবছে এখন কর্মীদের যদি হেল্পলাইন তৈরি করে তাদের বশে আনা যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ঘুমটা বোধ হয় একটু দেরিতে ভাঙলো আর কি। কুণাল ঘোষ বলছেন, সব নেতারাই যার যার মতো করে আছেন। দল ভেঙে টুকরো টুকরো, দলের ভেতরে বাইরে সমালোচনা, নিন্দার মুখে তিনি। আছড়ে পড়ছে ক্ষোভ বিক্ষোভ। এই প্রেক্ষাপটে বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পর প্রায় 2 মাসের মাথায় হেল্পলাইন চালু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নাম রাখলেন এক ডাকে অভিষেক। মঙ্গলবার নিজেই সোশ্যাল মিডিয়ায় সে কথা জানিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি দেওয়া এই পোস্টে লেখা রয়েছে, নির্বাচন পরবর্তী হিংসায়, বিজেপির অত্যাচারে ঘরছাড়া, নিপীড়িত এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে মামলায় জড়িত কর্মীদের সুবিধার্থে যে কোনো আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন এক ডাকে অভিষেক। ভোটে ভরাডুবির 26 দিন পর সোনারপুরে দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার সময় রোষের মুখে পড়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তাকে আর প্রকাশ্যে সেভাবে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে দেখা যায়নি। এই প্রেক্ষাপটে অনেকেই কটাক্ষের সুরে প্রশ্ন করছেন, ভরাডুবির 2 মাস পর কেন কর্মীদের কথা মনে পড়ল অভিষেক বন্দ্যোপাধ্যায়? ও দৌড়ে বেড়াচ্ছে, ওর পিয়ে দৌড়ে বেড়াচ্ছে, বিদেশে পালিয়ে যাওয়ার ছক করেছিল। আদালত অভিষেক ব্যানার্জিকে অনুমতি দেয়নি, যে কারণে যখন বিদেশে পালাতে পারেনি, আর এমপি এমএলএ নেতা যখন ভেগে গেছে পার্টি থেকে, ভাবছে এখন কর্মীদের যদি হেল্পলাইন তৈরি করে তাদের বশে আনা যায়। আমাদের এই টিমে অনেক এমএলএ আছেন যারা বাড়ির সোনা বা অন্য জিনিস বন্ধক রেখে এই কর্মীদের জামিন করেছেন। 2 মাস বাদে কারুর যদি ঘুম ভাঙে, অনলাইনে তো সে ফিলাডেলফিয়াতে বসেও খোঁজ নেওয়া যেতে পারে। তা আমার শুধু অনুরোধ, যে এইসব হলো, কিন্তু যে 4 টাকার 1 টাকা খরচ হলো চার্টার্ড ফ্লাইটে, বা টাকা
যে টাকা, সেই টাকা কর্মীদের কাছে পৌঁছে দিলে যে কর্মী আক্রান্ত তার মামলার খরচ, ঘুমটা বোধহয় একটু দেরিতে ভাঙলো আর কি। দলের নম্বর 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগ নিতে কি দেরি হয়ে গেল? সব নেতারাই যার যার মতো করে আছেন। তখন অভিষেক যদি সেরকম একটি হেল্পলাইন চালু করে থাকেন এবং তাতে যদি কেউ উপকার পায় সেটা ভালো না। আমি ওরকম এক ডাকে, এটা তো একটা দল, ফলে একটা দলের একটা কেন্দ্রীয় হেল্পলাইন, আমি ওরকম আলাদাভাবে আমার কাছে যেটা খবর আসবে আমি নিশ্চিতভাবে হেল্প করব। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগে কি আদৌ কর্মী সমর্থকদের মনোবল ফিরবে? কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও ব্রতদীপ ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। কালীঘাট তৃণমূল বা ঋতব্রত তৃণমূল ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সমাবেশ করার অনুমতি কাউকেই দিল না প্রশাসন। কুণাল ঘোষ, দোলা সেনরা রবিবার রাস্তায় মাপজোক করার পর তা নিয়ে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, আর সেই ঘটনায় নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। এবার ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের 21শে জুলাইয়ের সমাবেশ হচ্ছে না। অনুমতি দিল না পুলিশ, না কালীঘাট তৃণমূল, না ঋতব্রত তৃণমূল, কাউকেই অনুমতি দিল না প্রশাসন। ওখানে কাউকে পারমিশন দেওয়ার এখন প্রশ্ন নেই, কোনো লোককেই নেই। কোনো রকম মিটিং মিছিলে ওইখানে পারমিশন নেই, কেন ওইখানে একটা 163 বিএনএস যেকে আমরা বলি 144 আছে। প্রতি বছরই 21শে জুলাই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে বিরাট সমাবেশ করে তৃণমূল। ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাইয়ের সমাবেশ অন্য মাত্রা পায়, কার্যত উৎসবের চেহারা নেয়। প্রচুর মানুষ, তারকার ঢল। কিন্তু ক্ষমতা হাতছাড়া হতেই দল এখন খান খান। তৃণমূল এখন 2 শিবিরে বিভক্ত, কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল। কর্মসূচি পালন করতে চেয়ে শনিবারই কলকাতা পুলিশকে চিঠি দিয়েছে কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। ধর্মতলায় 21শে জুলাইয়ের সমাবেশ প্রসঙ্গে সোমবার বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূলকে খোঁচা দেন শুভেন্দু অধিকারী। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই, দম আছে? আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? কি মামার বাড়ি নাকি? ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন প্রেয়ার করবেন, কোথায় দেব বলে দেব। এই আবহেই মঙ্গলবার 163 ধারা জারি থাকার কথা জানিয়ে 21শে জুলাইয়ের সমাবেশের অনুমতি দিল না পুলিশ। 21শে জুলাইয়ের এত ভয় কি? আপনাদের যদি কোনো একটা ছোট্ট মিটিং আটকানো হতো, আপনারা হাইকোর্ট গিয়ে ওটা নিয়ে আসতেন, মনে আছে? আপনারা আজকে সারা মধ্য কলকাতায় 31শে আগস্ট না কত, বোধহয় 2 মাস আপনারা ব্ল্যাঙ্কেট 144 ধারা অর্ডার নিয়ে এসছেন। কিসের ভয়? কেন তৃণমূলকে কেন অনুমতি দেয়নি সে সম্পর্কে মহামান্য আদালতই বলতে পারে। যে 21শে জুলাই তো সেদিনই শেষ হয়ে গিয়েছিল, যেদিন 21শে জুলাইয়ের গুলি চালনার যিনি অর্ডার দিয়েছিলেন সেই মনীশ গুপ্ত তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, তিনি মন্ত্রী হন, রাজ্যসভার সদস্য হন। সুতরাং 21শে জুলাইটা পরবর্তীকালে একটা রাজনৈতিক রূপচর্চার মঞ্চ হয়ে গিয়েছে। কুণাল ঘোষ, দোলা সেন সহ কালীঘাটপন্থী তৃণমূলের নেতা নেত্রীরা 21শে জুলাইয়ের অনুষ্ঠানের জন্য রবিবার রাস্তায় যে মাপজোক করেছেন, সেই ঘটনায় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এর প্রেক্ষিতে তাদের নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। হ্যাঁ, নোটিশ করা হচ্ছে। যত লোক ছিলেন ওইখানে, 7-8 জন ছিলেন ওইখানে, সবাইকে নোটিশ দেওয়া হবে। যে কোনো লোক যে কোনো জায়গায় এমনি রাস্তা মেজার করতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের প্রতিপক্ষরা সব ভয় পায়। একটা বাঁশ নিয়ে যায়নি। রবিবার দিন ফাঁকা রাস্তা, ঝিরঝিরে বৃষ্টি, একটা গাড়ি আটকায়নি। তার জন্য যদি এফআইআর হয়ে থাকে তো সেই প্রেমপত্র নিশ্চয়ই পাবো। তো সে মাপে যদি আপত্তি হয় তাহলে এবার বুঝুন কি সমস্যা। এই প্রসঙ্গেই আবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি। মাপবেনি, যারা ভেবেছিলেন মিটিং করবো মাপতে গেছেন, এর মধ্যে আর ভুল কি আছে? এটা নিয়ে আমাদের রাজনীতি কোনো প্রতিহিংসার রাজনীতি নয়। মঙ্গলবার দুপুরে কলকাতার পুলিশ কমিশনার নির্দেশিকা জারি করে জানিয়েছেন, 2রা জুলাই থেকে 30শে আগস্ট পর্যন্ত মধ্য কলকাতার একাংশে বিএনএস এর 163 ধারা জারি করা হয়েছে।
বলা হয়েছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিক্ষোভ ও অশান্তির আশঙ্কা থাকায় এই নির্দেশ জারি করা হয়েছে। বউবাজার, হেয়ার স্ট্রিট এবং ট্রাফিক গার্ড সদর দপ্তরের অধীনে কেসি দাস মোড় থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এলাকায় 163 ধারা কার্যকর থাকবে। পার্থপ্রতিম ঘোষ, ময়ূক ঠাকুর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। ফলতার পুষ্পা জাহাঙ্গীর খান ও তার স্ত্রীর নামে মিলল অন্তত 60টি সম্পত্তির হদিশ। সেই সম্পত্তির তালিকা তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। এরই মধ্যে স্থানীয় বিজেপি নেতার অভিযোগের ভিত্তিতে দম্পতির নামে ফলতা থানায় দায়ের হয়েছে নতুন এফআইআর। জাহাঙ্গীর এবং তার স্ত্রীকে 10 দিন করে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। একাধিক বাড়ি, বিঘার পর বিঘা জমি, ফলতার পুষ্পা ও তার স্ত্রীর নামে মিলল অন্তত 60টি সম্পত্তির হদিশ। নামে যদি এত সম্পত্তি হয় তাহলে বিনামে আছে কত, তার হিসেব করছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তারের পর ফলতার ত্রাস ধৃত তৃণমূল নেতা জাহাঙ্গীর খান এবং তার স্ত্রীর নামে থাকা সম্পত্তি সম্পর্কে তথ্য সংগ্রহ করা শুরু হয়, আর তাতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। রাজ্য পুলিশ সূত্রে খবর, নামে বেনামে বিপুল সম্পত্তির অধিকারী ফলতার পুষ্পা ও তার স্ত্রী। এখনো পর্যন্ত দম্পতির নামে মিলেছে প্রায় 60টি দলিল। ফলতা সহ দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় রয়েছে এই সম্পত্তি। এরই মধ্যে দম্পতির নামে ফলতা থানায় দায়ের হয়েছে নতুন অভিযোগ। স্থানীয় এক বিজেপি নেতার অভিযোগ, 2016 সাল থেকে স্ত্রীর নামে অবৈধভাবে বিপুল সম্পত্তি করেছেন জাহাঙ্গীর খান। তারা তো নিজেকে জমিদার ভাবতেন, তার জন্য অনেক ক্ষেত্রেই বল প্রয়োগ করে মানুষকে ভয় দেখিয়ে এই জমি লুট করেছে, তাদের নামে রেকর্ড করে নিয়েছে। এইরকম প্রায় 80-100 বিঘের জমির আমি রেকর্ড তথ্য সহকারে ফলতা থানা ইডির কাছে আমরা জমা দিয়েছি এফআইআর করবার সময়। ছিলেন তো জমির জরি রস্তাগার, কন্ট্রাক্টররাও বলছে 7 থেকে 12% টাকা নিত। জাহাঙ্গীর খান ও তার স্ত্রীকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে মঙ্গলবার ডায়মন্ড হারবার আদালতে আবেদন করে ফলতা থানার পুলিশ। এরা এই বিপুল পরিমাণ সম্পত্তি করলো কি করে? শুধুমাত্র সরকারি অর্থ লুট, মানুষের ওপর অত্যাচার, মানুষের কাছ থেকে তোলা আদায়, কাটমানি আদায়ের মাধ্যমে এরাই বিপুল পরিমাণ সম্পত্তি নিজেরা করেছে সরকারি প্রভাব এবং সরকারি যন্ত্রকে কাজে লাগিয়ে। অতএব এখন পয়সার হিসাব দিতে হবে, আর জনগণের সম্পত্তি জনগণকে বিলিয়ে দেওয়া হবে। যদি কারোর কোনো অবৈধ সম্পত্তি পাওয়া যায়, সে জাহাঙ্গীর খান হোক, পুষ্পা হোক, যে ইচ্ছে হোক, যদি সত্যি পেয়ে থাকে এবং সেটার যদি জাহাঙ্গীর খান এবং তার আইনজীবীরা সেটার আইনি মোকাবিলা না করতে পারেন, তাহলে যারা বলছেন এটা অবৈধ, তারা সেটার উপর আইনি ব্যবস্থা নেবেন। 2021 সালের একটি মামলায় গ্রেপ্তার করা হয় জাহাঙ্গীর খানকে। জাহাঙ্গীর খানের জন্মদিন হবে, আমাকে একটা পত্র দিত, মানে আমার নিমন্ত্রণ পত্র, ভালো করে একদম সুন্দর করে কাট করে দাদা আসবেন, তারপরে এসে কি বলবে আমাদের কিছু সাহায্য করতে হবে। কত টাকা? 50,000 টাকা। দোকান ভাঙচুর হচ্ছে, সন্ধ্যে 8টা থেকে ভোর 3টে পর্যন্ত চালিয়েছে ভাঙচুর, যা ছিল সব বের করে নিয়েছে, বহু টাকা ক্ষতি করেছে। আবার 1 বছর দোকান বন্ধ রেখেছে, 5 লক্ষ টাকা দিয়ে আমি দোকান খুলেছি। ফলতাবাসী খুশি, যেভাবে ভয়ঙ্কর সন্ত্রাস চালিয়েছিল 15 বছর ধরে, আগামী দিনে চাইবো অভিষেক ব্যানার্জিও অ্যারেস্ট হোক। অভিযোগ, গত 16ই মে জাহাঙ্গীর খানকে থানা থেকে ছাড়াতে তারই স্ত্রী সারিকা বিবি ওরফে রেজিনার নেতৃত্বে থানায় হামলার পরিকল্পনা করা হয়। পুলিশ র্যাফের সামনে পুষ্পা বাহিনীর পরিকল্পনা ভেস্তে যায়। এই ঘটনার পর ফলতার জনকল্যাণ শিবিরের মঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। শুধু জেলের ভাত খাওয়ানো নয়, যারা হামলা করেছে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তিকে নিলামে চড়ানোর কাজও আপনাদের ডবল ইঞ্জিন সরকার করবে। সোমবার বিধানসভায় পাশ হয়েছে গুন্ডা দমন বিল নিয়ে বলতে গিয়েও গুন্ডাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি শোনা গেছে মুখ্যমন্ত্রীর মুখে। পার্থপ্রতিম ঘোষ, গৌতম মণ্ডল ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের 2 শিবিরের মধ্যেও কি এবার ভাঙন ধরেছে? সোমবার বিধানসভায় অধিবেশন চলাকালীন যে প্রশ্ন উঠেছিল, গতকাল কুণাল ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে সেই জল্পনাই আবার শুরু হয়েছে নতুন করে। কখনো দেখা যাচ্ছেন ওদের সঙ্গে যাচ্ছেন না, কখনো দেখা যাচ্ছেন আমাদের সঙ্গে, আমরা একসঙ্গে মিলে ভোট দিচ্ছি। আঙুর ফল টক। বিধানসভার অন্দরে তৃণমূল এখন দুভাগ, কালীঘাট তৃণমূল আর ঋতব্রত তৃণমূল। কিন্তু এর মধ্যে কোনো শিবিরেও কি ভাঙন ধরছে? কোনো শিবিরের সদস্যরা কি অন্য শিবিরমুখী হচ্ছে?
দুপক্ষের বাকযুদ্ধে শুরু হয়েছে সেই জল্পনা। এর সূত্রপাত হয়েছিল সোমবার। বিধানসভার অন্দরে ঋতব্রত তৃণমূলের মধ্যেও দেখা গেছিল বিভাজন। সোমবার বিজেপি সরকারের দুটি বিল পেশ করেন অনগ্রসর শ্রেণীকল্যাণ মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। বিল পাশে ভোটাভুটি শুরু হতেই তৈরি হয় নাটকীয় পরিস্থিতি। অধিবেশন কক্ষ থেকে বেরিয়ে যেতে শুরু করেন ঋতব্রত তৃণমূলের সিংহভাগ বিধায়ক। কিন্তু এই শিবিরে 7 জন বিধায়ক আবার নিজের আসনেই বসে থাকেন। তাদের কয়েকজনকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও কথা বলতে দেখা যায়। মঙ্গলবার এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন কুণাল ঘোষ। কে যাচ্ছে ওখানে? যাদের নিজেদের দুর্নীতি আছে তারা বাঁচতে যাচ্ছে তদন্ত থেকে। মূল উদ্দেশ্য তৃণমূলটাকে ডিস্টার্ব করা। ফলে যারা মনে প্রাণে ওই কালচারটার সঙ্গে মেলাতে পারছেন না তাদের একটু অসুবিধা হচ্ছে। সেই কারণেই কখনো দেখা যাচ্ছে ওদের সঙ্গে যাচ্ছেন, কখনো দেখা যাচ্ছেন ওদের সঙ্গে যাচ্ছেন না, কখনো দেখা যাচ্ছেন আমাদের সঙ্গে আমরা একসঙ্গে মিলে ভোট দিচ্ছি। পাল্টা এসেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তরফেও। এই আঙুল ফল টকের ধ্বজাধারীরা তারা কোথায় কি বলছেন, কোথায় বার্তা পাঠাচ্ছেন, কোথায় ফিলার পাঠাচ্ছেন, কোথায় গিয়ে সো কল্ড নেতা নেত্রীর 180 ডিগ্রি উল্টো দিকে কি অবস্থান নিচ্ছেন, এটা কলকাতার বিভিন্ন প্রান্তে হচ্ছে ছড়িয়ে পড়েছে। তো আপনারা একটু খোঁজ নিন, মানে কেউ কালীঘাটে যাওয়ার আগে কি করছেন বা বেরিয়ে কি করছেন বা কোথায় গিয়ে কি বলছেন, যে সবার জন্য দরজা ওপেন নয়। রাজ্য রাজনীতিতে কি আসতে চলেছে নতুন কোনো মোড়, সেটাই এখন দেখার। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।